প্রিয় এইচএসসি 2026-এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা শেষ, তো তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা নেক্সট। যদিও আমাদের 2 দিন সময় দিছে যে প্রিপারেশনের জন্য, তো এই 2 দিন কিন্তু আহামরি 2 দিনও না, খুবই কম সময় 2 দিনে আমাদের তোমার রসায়ন সেকেন্ড পেপার গুছিয়ে নিতে হবে। তো তোমরা যারা এইচএসসি 26-এর আমাদের যে চিলেকোঠা পাঠশালা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 2 জনে মেবি বলছিল যে রসায়ন দ্বিতীয় পত্রের জন্য সাজেশন দেওয়ার আর কি। তো আমি এই ভিডিওর মধ্যে আমি পাবলিকলি সাজেশন গুলো দিয়ে দিচ্ছি, একটু এলাবোরেট করে দিব। সো তোমাদের ওই গ্রুপে একজনে বলছিল যে এমসিকিউ সাজেশন দেওয়ার জন্য, এমসিকিউ সাজেশন দেওয়ার জন্য। তো এমসিকিউ এই যে এই মুভমেন্টস গুলাতে কি হয়, অন্যান্য প্ল্যাটফর্ম গুলা কি করে, তোমাদের ধরো সিকিউ প্রত্যেকটা অধ্যায়ের 10টা 15টা সিকিউ দেয়, তারপরে ধরো 100 150 এমসিকিউ দেয়। তো প্রথমেই শুরুর দিকে আমি কিছু কথা বলে ফেলি। দেখো, এই ধরনের যে 10টা সিকিউ, তারপরে 100টা 150টা এমসিকিউ দেওয়া, এই লেম অ্যাডভার্টাইজমেন্ট আমি করতে পারি না অ্যাকচুয়ালি। আমিও কিন্তু চাইলেই বের করে দিতে পারি পারি, বাট ওইগুলো আসলে কোনো কাজে দেয় না অ্যাকচুয়ালি, যদি লাক ফেভার না করে। আমি এটা মনে করি যে যদি লাক ফেভার না করে তাহলে ওইগুলো কিন্তু আসলে তোমার পরীক্ষা হলে কাজে দিবে না। তো তোমাদের ক্ষেত্রে আমি প্রতিবারই বলছি, যেমন ফিজিক্স ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার বলো, এইসবের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই আমি বলি কি, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা যে বইটাই আছে, যে রাইটারের বই থাকুক, প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের শেষে কিন্তু এমসিকিউ থাকে। ওই এমসিকিউ গুলা যদি তুমি ভালো করে নিজে নিজে অ্যানালাইসিস করে করে পড়ে বুঝে বুঝে সলভ করে চলে যাইতে পারো, তাহলে পরীক্ষায় প্রশ্ন যাই দেখ না কেন, তুমি একটা ভালো আউটফিট বা আউটপুট দিতে পারবা। যদি তুমি ভালো করে বুঝে বুঝে পড়ে যাও। এখন অনেকের হয়তো বা টাইম মেনটেন করতে অসুবিধা, এই কম সময়ে এতগুলো এমসিকিউ কিভাবে করবো। এক্ষেত্রে আমি যে জিনিসটা সাজেস্ট করি, ফার্স্ট অফ অল তোমার বইয়ের ওই অধ্যায়ের শেষে যতগুলো বোর্ডের এমসিকিউ আছে, এইগুলো লিস্ট তুমি কি করে যাও, শেষ করে যাও। এইগুলো লিস্ট শেষ করে যাও। আর তোমরা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এর মধ্যে যদি বলো যে এইগুলো এখন সলভ করতে তোমার পেন লাগে, তাহলে ভাই তোমাদের আসলে কিছুই বলার নাই। তোমরা হয়তো বা রং ট্র্যাকের মধ্যে ছিলা, যেখানেই তখন এখন তোমরা রং ট্র্যাকের মধ্যে ছিলা। যদি বলো যে তোমার ওই অধ্যায়ের শেষে এমসিকিউ গুলো সলভ হয় নাই, বা বোর্ডের এ পর্যন্ত 2015 থেকে শুরু করে 2025 পর্যন্ত যতগুলো বোর্ডের এমসিকিউ আছে, এগুলো যদি তুমি সলভ করতে না পারো বা সলভ করো নাই, তাইলে বলবো তুমি যাদের আন্ডারে ছিলা বা যিনি তোমার মেন্টর ছিল এর আগে, তুমি রং ট্র্যাকে ছিলা। তো যাই হোক, রাইট ট্র্যাক রং ট্র্যাক ইটস ডাজন্ট ম্যাটার, এখন এইগুলা নিয়ে মানে কম্পারিজন করতে চাই না। ঠিক আছে, তো এইখানে আমি কিছু এমসিকিউ জিনিসপত্র তোমাদের বলে দিব। তবুও আমি বলে দিছি কি, যে বোর্ডের এমসিকিউ সলভ করো, দেন বইয়ের এমসিকিউ সলভ করো। চলো তোমাদের আমি কিছু এমসিকিউ সম্পর্কে কিছু গাইড দিয়ে দিই। তো এখানে দেখো, 2026 ফাইনাল ক্লাস টেস্ট 11, এই এমসিকিউ এর পিডিএফ কিন্তু আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ছিল তাদের সাথে আমি শেয়ার করছি, প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপ চিলেকোঠার পাঠশালাতে আছে। ঠিক আছে, তো এই এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি কিসের এমসিকিউ, একটু আগেই তো আমি বললাম যে আমি এগুলো সাজেস্ট করি না, এইভাবে প্রিফার করি না। এখানে দেখো প্রায় 90টার মতো এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো আসলে কি, এই এমসিকিউ গুলো অফলাইনে আমার স্টুডেন্ট, তোমাদের বেঁচে স্টুডেন্ট নর্মি ওর এক্সাম নিয়েছিলাম এই এমসিকিউর উপরে আর কি। সো এইটাই আমি সাজেশন হিসেবে দিচ্ছি তোমাদের। এটার যাদের মানে পিডিএফ প্রয়োজন এই এমসিকিউ এর, এখানে 90টা এমসিকিউ আছে, তারা জাস্ট কমেন্টে লিখবা, পিডিএফ লিখে কমেন্ট করলেই হবে, আমি এটার পিডিএফ দিয়ে দিব। অথবা আমাদের চিলেকোঠার পাঠশালা টেলিগ্রামে গেলেই তুমি পাবা। তবুও এখন আর টেলিগ্রাম এত ঘাটাঘাটি করবা কেন, তুমি জাস্ট কমেন্ট করিও পিডিএফ লিখে, তুমি ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো, যেখান থেকেই দেখো না কেন, পিডিএফ লিখে কমেন্ট করলে আমি এইটার পিডিএফ দিয়ে দিব। ওকে, এখন এই এমসিকিউ, এই 90টা এমসিকিউর মধ্যে কি কি আছে সেটা আমি বলে দিই। এখানে দেখো, এই 90টার মধ্যে আছে ভার্সিটি এডমিশন টেস্টের 2025-26 আসছে, অর্থাৎ তোমরা যে এডমিশন দিবা সেটা হচ্ছে 26-27। তোমাদের সেশন হবে, এডমিশন সেশন হবে 26-27, তার মানে এইচএসসি 25-এর এডমিশন সেশনের, অর্থাৎ 25-26 সেশনে যতগুলা এমসিকিউ আছে সবগুলা এখানে আমাদের ইনক্লুডেড আছে। এই যেমন ধরো সাস্টের এ ইউনিটের 25-26-এর, তারপরে জিএসটির এ ইউনিটের 25-26-এর, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 25-26-এর, এইভাবে এগ্রির 25-26, মোটামুটি সবগুলা ইউনিভার্সিটির আছে 25-26-এর। ওকে, তারপরে আর কি আছে, তারপরে দেখো এখানে জেবি মানে হলো যশোর বোর্ড 2025, এমবি ময়মনসিংহ বোর্ড 2025, এটা 26 লেখছি ভুলে, এটা 25 হবে আর কি। তারপরে ডিজিবি দিনাজপুর বোর্ড 2025, এই যে 25 মানে গত বছরের 2025-এ যতগুলো এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো ইনক্লুডেড। আর দেখো এখানের মধ্যে কি নাই, কিছু বোর্ড নাই। এগুলো হচ্ছে আমি কিছু জিনিস ঘাটাঘাটি করে বের করছি, তো এই তিনটার কম্বিনেশনে এখানে আমি মোটামুটি সেকেন্ড পেপারের উপরে আমি 90টার মতো এমসিকিউ আইডেন্টিফাই করছি আর কি। এটা অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যাদের শর্ট এমসিকিউ সাজেশন মনে হয় যে প্রয়োজন, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে চাইলে তোমরা যদি প্রিন্টার থাকে আশেপাশে, প্রিন্ট করে তোমরা এইগুলো প্র্যাকটিস করতে পারো।
প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো। এই যে রেড মার্ক গুলা দেওয়া আছে, এই রেড মার্ক গুলা হচ্ছে রাইট আনসার আর কি। ওকে, তো এই জিনিসটা তোমরা করতে পারো। অবভিয়াসলি বুঝে বুঝে করবা। এই 90টাই যে এই 90টা থেকে যে হুবহু কমন পাইবা এমনটা কিন্তু না। ধরো এই টপিক রিলেটেড পাইতে পারো, সো তুমি যখন পড়বা যেগুলো তো পারবা, আর যেগুলো দেখবা যে একটু টপিক্স অ্যানালাইসিস করা দরকার, তুমি একটু কষ্ট করে বইয়ের সহায়তা নিয়ে টপিক্স অ্যানালাইসিস করে ফেলবা। ওকে, আর তোমরা যদি আমার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো তাহলে ডিরেক্ট তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে জানাইতে পারো। তাইলে আমি, তোমরা যদি অ্যানালাইসিস করতেও তোমাদের বোরিং লাগে জানাইতে পারো, আমি চেষ্টা করবো সলভ করা বা সলভ দেওয়া। ঠিক আছে, তো এমসিকিউ বিষয়ে আমার এতটুকুই বলার আছে। আর আরেকটা জিনিস বলার আছে, তোমরা অনেকেই কি করো ভিডিওগুলো দেখো, তো অ্যাটলিস্ট ফেসবুক থেকে যদি দেখো বা ইউটিউব থেকে যদি দেখো, ভিডিওটাতে একটা লাইক বা রিয়াক্ট দিলে তো আহামরি খুব বেশি ক্ষতি হয়ে যায় এমনটা তো না। বা ভিডিওর ভালো দিক বা মন্দ দিক একটা যদি রিভিউ দাও তাহলে তো আমি আপডেট করতে পারি। ধরো একটা জিনিস, এই ভিডিওর একটা অবভিয়াসলি একটা মন্দ দিক আছে, বা এই ভিডিওর একটা জিনিস ভালো লাগছে তোমার কাছে, সো এই জিনিসটা দিয়ে যদি একটু মন্তব্য ছোট্ট 2টা লাইন বা একটা লাইন যদি লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ওই জিনিসটা আপডেট করা উচিত বা ওই জিনিসটা বেটার আছে, ওই দিকে আর একটু ফোকাস দেওয়া উচিত। তাহলে কি হবে, তাহলে নেক্সট যখন তোমরা ভিডিও দেখো তাহলে তোমাদের ভিডিও দেখারও কি হবে, ইন্টারেস্ট ক্রিয়েট হবে, বা আমার যে খারাপ দিকটা আছে আমি চেষ্টা করবো ওই জিনিসটা অ্যাভয়েড করার। ওকে, তো এই হচ্ছে বিষয়। তার মানে তুমি যদি কাইন্ডলি সময় থাকে তোমার কাছে, অবভিয়াসলি ভিডিওতে একটা রিয়েক্ট দিয়ে দিবা। আর ভালো দিক বা মন্দ দিক যেটাই তোমার কাছে ভালো মনে হয়, ভালো দিক নিয়েও কমেন্ট করতে পারো, আবার মন্দ দিক নিয়েও একটা ছোট্ট একটা কমেন্ট, 1 লাইন, 1 শব্দ, 2 লাইন, 2 শব্দ, হোয়াট এভার যাই হোক না কেন, ছোট্ট একটা কমেন্ট রেখে যাইবা। তো এমসিকিউ বিষয়ে আর কোনো কিছু বলবো না। এখন চলো সিকিউ বিষয়ে তোমাদের বলি। তো সিকিউর বিষয়ে শুরু করার আগে, সিকিউ আমি লিখে দিই। সিকিউ বিষয়ে শুরু করার আগে একটা জিনিস বলি। তোমাদের গ্রুপে মেবি আমি বলছিলাম যে রসায়ন ফার্স্ট পেপার থেকে রসায়ন সেকেন্ড পেপারে মার্কস তোলা ইজি এমসিকিউর মধ্যে। মানে এই যে সিকিউ যে টপিক্স, এই টপিক্সের মধ্যে ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে মার্কস তোলা ইজি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে রসায়ন সেকেন্ড পেপারের মধ্যে ইহা বড় একটা অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, তাহলে কি জন্য ভাই আপনি বললেন যে সেকেন্ড পেপারে মার্কস তোলা কঠিন? এই অর্গানিক কেমিস্ট্রি তো শুনি যে ওই অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে প্রায় 1 বছরের মতো চলে যায়, হেন তেন হাবি যাবি, বা অনেক প্ল্যাটফর্মে অনেক ভাইয়েরা এটা নিয়ে অনেক হাইপে তুলেন, অনেক হাইপে তুলেন, আমিও অনেক হাইপে যাই, আমি অনেক ডিপলি বোঝার চেষ্টা করি, বাট আমি কি করি, আমি অনেক ডিপলির সহিত আনসারটা ভুল দিই। এমসিকিউ আসুক বা সিকিউ আসুক, এটাই তো হয় আসলে, রিয়েলিটি এইটাই। আমি একটা জিনিস মনে করি আর কি, যদিও সেটা শেয়ার করা উচিত না, তবুও একটু শেয়ার করি তোমাদের টাইম অপচয় করে, যে অর্গানিক কেমিস্ট্রি তুমি যত ভালো করে বুঝো না হেন, ততই তুমি একটু বেশি মজা পাইবা, বাট পরীক্ষার হলে গিয়ে তুমি আউটপুট দিবা ততই কনফিডেন্সের সহিত ভুল। কারণ অর্গানিক কেমিস্ট্রির উদ্দীপকটা বুঝতে একটু সমস্যা হয়। ওকে, এই ছিল আর কি অর্গানিক কেমিস্ট্রি বিষয়। তো আমি তোমাকে এখানে যে জিনিসটা দিব, অর্গানিক কেমিস্ট্রি স্কিপ, মানে কোন প্ল্যাটফর্মের কোন ভাই অর্গানিক কেমিস্ট্রি হাইপ তুলে তোমাকে ভালো একটা দিক দিয়ে দিচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এই তবে, কিন্তু আমার এই সিকিউর মধ্যে যাবা অর্গানিক কেমিস্ট্রি লেস ইম্পর্টেন্ট হবে। অর্গানিক কেমিস্ট্রি ছাড়াও তুমি সিকিউতে ভালো একটা মার্ক তুলতে পারবে। এমসিকিউর ক্ষেত্রে বলে দিব অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউতে কোন জায়গায় ফোকাস দিবা। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি কোন জায়গায় ফোকাস দিবা। যে 2 একজন আমার কাছে অফলাইনে পড়ে, হোম টিউশন পড়ছে, বা ধরো তোমাদের সিনিয়র ব্যাচ 25 ব্যাচ বা তোমাদের 24 ব্যাচ, 25 ব্যাচ, হ্যাঁ 24 ব্যাচের থাকি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছে সিএসসি ডিপার্টমেন্টে। সো ও এমসি কলেজের ছিল। তো যারাই গাইডলাইন গুলা করছে মানে অফলাইনে আমার ভাই হোম টিউশন আমি যাদের কি করাইছি, ম্যাক্সিমাম আমি প্রাউড ফিলের সাথে বলতে পারি ম্যাক্সিমাম তারা পাবলিকান। আমি কই আছি এটা ম্যাটার না, বাট আমার স্টুডেন্ট ওই ওই ক্যাম্পাসে আছে, এটা নিয়ে আমি গর্ববোধ করি। আমার স্টুডেন্ট আসতে আছে, আমার স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, আমার স্টুডেন্ট রুয়েটে আছে, এটা আমার প্রাউডের বিষয়। আমি কই আছি এটা জানি না, আমি ওই চিলেকুটা পাঠশালায় আছি। আচ্ছা যাই হোক, তো এখন আর চলো আমি আর বেশি দীর্ঘায়িত না করি, এখন চলো আমি রোশন প্রথম দ্বিতীয় পত্রে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করবো। প্রথম অধ্যায়, প্রথম প্রথম অধ্যায়ের নাম কি ভাইয়া? প্রথম অধ্যায় আমরা সবাই জানি কি, পরিবেশ রসায়ন, পরিবেশ। তো এখানে মেবি পরিবেশ নিয়ে কাজ করা হয়, পরিবেশ রসায়ন। ওকে, লেখা হয়তো বা একটু বিশ্রী, অনেকদিন ধরে ট্রাই করি না তো। আচ্ছা, পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন প্রথম যে টপিক সেটা হচ্ছে বয়েল চার্লস চার্লস আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, এই যে কাহিনীগুলো আছে না, এই কাহিনী তুমি ম্যাথ দেখবা অনেকবার আসছে, এই কাহিনীর ম্যাথ দেখবা, বুঝতে পারলাম, এই কাহিনী ম্যাথ দেবা। তারপর ওই যে চাপীয় সূত্র আছে না, চাপীয় সূত্র, চাপীয় সূত্রের ম্যাথ দেবা, চাপীয় সূত্র ম্যাথ দেখবা। ঠিক আছে, ওই আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ, চাপীয় সূত্র এখানে কিন্তু ডাল্টন সাহেবের আংশিক চাপ কিন্তু। ঠিক আছে, চাপীয় সূত্র এবং ডাল্টন সাহেবের আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ, এটা কি ম্যাথমেটিক্যাল পার্ট, এখান থেকে থিওরি পার্ট আসবে না, আসার পসিবিলিটি নেই। তার মানে আমরা বয়েল চার্লস এবং আদর্শ গ্যাস সমীকরণ দেবো, ওই আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিন্তু ঘনত্ব, তারপরে আমাদের কি যে তোমার মূলার আণবিক ভর, মূলার আণবিক ভর, ঠিক আছে, তো এইগুলা বের করা কিন্তু যায়, এটা মাথায় রাখা। তারপরে হচ্ছে বয়েল গ্রাহামের ব্যাপন সূত্র,
গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র কি করবা? গ্রাহামের ব্যাপন সূত্র আমাদের ম্যাথ দেব। আচ্ছা, তো গ্রাহাম সাহেবের ব্যাপন সূত্র গেল। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে আমাদের বাস্তব এন্ড আদর্শ গ্যাস। বাস্তব ও আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, এখানে থিওরি আছে, থিওরি টাইপ, থিওরি বাস্তব এবং আদর্শ গ্যাস। তারপরে আসি আমাদের এমাগার বক্র। এমাগার বক্র, এটা কি? এটা হবে আমাদের থিওরি। থিওরি। তারপরে যে জিনিসটা দেখতে পারো, অ্যাসিড তত্ত্ব। অ্যাসিড তত্ত্ব। অ্যাসিড তত্ত্ব, এটাও থিওরি। অ্যাসিড তত্ত্ব থিওরি। তারপরে দেখো ভাই, তারপরে আমরা কি দেখতে পারি? তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, নাইট্রোজেন। নাইট্রোজেন ফিকশন। ফিকশন, নাইট্রোজেন ফিকশন, এটা কি থিওরি। এবং এখানে কিন্তু একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনটা দেবা। তার মানে এই যে টপিকস, এই টপিক্সের মধ্যে কোন কোন ম্যাথ পার্ট আমি বলে দিছি, কোন কোন থিওরি পার্ট আমি বলে দিছি, এইগুলো থিওরির জন্য মানে সিকিউর জন্য দেবা। তার মানে বয়েল চার্লস আদর্শ গ্যাস সমীকরণ রিলেটেড যে ফর্মুলা ম্যাথগুলো আছে এগুলো দেখে দিবা। চাপীয় সূত্র দেবা, চাপীয় সূত্রের মধ্যে ইনক্লুডেড ডাল্টনের আংশিক চাপ, এই ম্যাথ পার্ট। গ্রাহামের ব্যাপন সূত্র, এটাও ম্যাথ পার্ট। বাস্তব এবং আদর্শ গ্যাস, এটা ম্যাথ প্লাস থিওরি দুইটাই। জেড পিপি বাই হচ্ছে এনআরটি, যে জেড যে রেশিওটা। ও তারপরে এখানে ইনক্লুডেড আছে কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, তরলীকরণ। তরলীকরণ, তরলীকরণ, ওকে, তরলীকরণ টপিকস। এটা কিন্তু থিওরি ম্যাথমেটিক্যাল দুইটাই। এমাগার কার্ভ, এমাগার কার্ভ বলতে এইভাবে যে কার্ভ দিয়ে উপরে উঠে নিচে উঠে, এটা কিন্তু ব্যাখ্যা আসতে পারে, কার্ভ দিয়ে ব্যাখ্যা আসতে পারে। যে ধরো এ বি সি তিনটা গ্যাস দিল, এ গ্যাস বি গ্যাসের মধ্যে কোনটাকে তরলে কনভার্ট করা সহজ, এমাগার কার্ভের সাথে কিন্তু তরলীকরণ, এই দুইটা কিন্তু ইন্টার রিলেশনশিপের মধ্যে থাকতে পারে। অ্যাসিড তত্ত্ব তোমার আর্হেনিয়াস অ্যাসিড, তারপরে ব্রনস্টেড লাউরি মতবাদ, তারপরে লুইস অ্যাসিড, এইগুলোর ব্যাখ্যা যেন ওইটা লুইস অ্যাসিড ওইটা আর্হেনিয়াস অ্যাসিড নয় কেন, এই টাইপের। তারপরে নাইট্রোজেন ফিকশন, মানে বিক্রিয়া সহ আর কি, কিভাবে তুমি নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখবা পরিবেশের মধ্যে, এই জিনিসপত্রগুলাই হচ্ছে আমাদের পরিবেশ শোষণের টপিকস। ওকে, তো বোঝা গেল পরিবেশ শোষণ। এখান থেকে আশা করি একটা তো আসবে, মিনিমাম একটা তো আসবে। তাহলে এই একটা 10 তোমার ইনশোর হওয়ার কথা, 10। আচ্ছা, দেখাই মানুষ অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে করে কিভাবে মার্কস পাইতে হয় 10। আর যদি প্রশ্ন ইজি করে আমাদের লাক ভালো থাকে তাহলে এখান থেকে দুইটা আসতে পারে। তো আমি দুইটাই ধরলাম না, আমি একটা ধরেই কাজ করি। হ্যাঁ আপু, আমি এখান থেকে একটাই ধরলাম। ওকে, তাহলে চলো অর্গানিক কেমিস্ট্রি স্কিপ দিচ্ছি। ওকে, অর্গানিক কেমিস্ট্রির কথা আমি শেষে বলবো। এখন চলো আমরা তৃতীয় অধ্যায় যাই। তৃতীয় অধ্যায়ের মধ্যে কি আছে ভাইয়া? তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন। এই তৃতীয় অধ্যায়টা না থিওরি নাই, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে কি আছে? সম্পূর্ণ টোটাল অফ ম্যাথ। নামই তো পরিমাণগত রসায়ন, তার মানে তুমি রসায়নের যত ধরনের পরিমাণ আছে সব পরিমাণ এইখানে করবা, সব পরিমাণ এইখানে করবা। তো এখানে থিওরি রিলেটেড কি জিনিসপত্র আছে একটু বলে দিই। জারণ বিজারণ টপিক্স আছে, জারণ বিজারণ। জারণ বিজারণ এখন কি ভাই, এটা 9-10 এর জারণ বিজারণ? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। এটা হচ্ছে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ। ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমীকরণ সমতাকরণ, সমীকরণ সমতাকরণ, সমতাকরণ। তারপরে ভাইয়া, তারপরে যে জিনিসটা আছে বিক্রিয়ার সমতা হতে ম্যাথ। বিক্রিয়ার সমতা করে গাণিতিক সমস্যার সমাধান, গাণিতিক সমস্যা সমাধান। এখন প্রশ্ন জাগলো, এই দ্বিতীয় প্রথম টপিক বুঝলাম, ইলেকট্রন আয়ন পদ্ধতিতে তুমি একটা সমীকরণকে সমাধান করবা, সেম দ্বিতীয় জিনিসটা সেম। এখন ধরো তোমাকে যে এরকম উদ্দীপকে থাকতে পারে নর্মালি বা প্রিভিয়াস যেগুলোতে আসছে, কিরকম আসছে? ধরো একটা অপশন দিয়ে দিল, 1 নং উদ্দীপকের মধ্যে একটা দিলো আই, একটা বিক্রিয়া দিলো ডবল আই, আরেকটা বিক্রিয়া দিলো। প্রথম বিক্রিয়া বললো যে প্রথম বিক্রিয়াটা ইলেকট্রন আয়ন পদ্ধতিতে করবা, এবং এই ইলেকট্রন আয়ন পদ্ধতি তোমাদের বইতে যতগুলো বই আছে সবগুলোতে কিন্তু অম্লীয় মাধ্যম, অর্থাৎ এইটা কিন্তু বাই ডিফল্ট হিসেবে ইনক্লুডেড থাকবে। এটা কিন্তু বাই ডিফল্ট হিসেবে ইনক্লুডেড থাকবে। অনেক সময় প্রশ্নে নাও থাকতে পারে, বাট এটা মাস্ট বি দিতে হবে। এটা ছাড়া তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে পারবে না তোমাদের এইচএসসি সিলেবাস অনুযায়ী। কারণ তোমাদের যতগুলো বই আছে সব বইয়ের কমন টপিক এটা আছে অম্লীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে নাই। ক্ষারীয় মাধ্যমে কিন্তু সব বইয়ে উল্লেখ নেই। তো দ্যাটস মিন আমি মানে এইচএসসি লেভেলে তোমাদের ক্ষারীয় মাধ্যমে আসবে না, শুধুমাত্র আসবে অম্লীয় মাধ্যম। তো অম্লীয় মাধ্যম মানেই তুমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে, না তাহলে তুমি অ্যাড করে বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে। হোপফুলি আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এখন চলো বিক্রিয়ার সমতা। তো বিক্রিয়ার সমতা দেওয়া মানে সবগুলা মোস্ট প্রবাবলি ওই আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করতে হয়, করে দেন তোমাকে বলতে পারে মূল সংখ্যা কত, ঘনমাত্রা কত, ওই দ্রবণে পিএইচ কত নির্ণয় হলো, এই টাইপের প্রশ্নগুলো দিতে পারে। এটা তুমি প্রিভিয়াসে অনেকবার অহরহ অনেকবার এরকম আসছে, বুঝাইতে পারছে, অনেকবার অহরহ এরকম আসছে। বা তোমাকে বলতে পারে যে ওই বিক্রিয়াটা কি কি বলে প্রশমন কিনা,
প্রশমন কিনা এই টাইপের জিনিসপত্র বলতে পারে, বা ও কোনো পদক্ষেপ পড়বে কিনা, বা কোনো কিছু মানে তোমার কি থাকবে কিনা, অবশ্যই থাকবে কিনা, বা কে অবশ্যই থাকবে। সো এই জিনিসগুলা করতে হলে তোমার কি করতে হবে, তোমার আইন ইলেকট্রন পদ্ধতির সমীকরণটাকে ফার্স্ট অফ অল সমতা করতে হবে, কারণ ইন জেনারেল সমীকরণগুলো সমতা করা থাকে না, বা সমীকরণ আংশিক থাকে। এখন একটা এখানে ছোট্ট করে তোমাদের একটা ট্রিক্স দিয়ে দিই, জানি না তোমরা এইভাবে থিঙ্কিং করছো কিনা, যদিও বিক্রিয়া আমার মাথায় পড়ে না, আমি মানে ইনস্ট্যান্ট ভিডিওগুলো মানে এত ইয়ে করি না, যা মুখস্থ আছে এইগুলো আমি বসাই, মানে ব্রেনের মধ্যে যা আছে সেগুলোই বসাই, বইটু নিয়ে তো অ্যানালাইসিস করি না। আচ্ছা তবুও আমি বলি আমার মাথায়। হ্যাঁ, তো দেখো এইখানে আমি কি করছি, বই থেকে একটা বিক্রিয়া লিখছি। এখন তোমাদের পরীক্ষায় উদ্দীপক হিসেবে এইভাবে রাখতে পারে উদ্দীপকে। এখন এই বলতে পারে যে প্রদত্ত বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন মানে উৎপাদ কি কি হবে এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, এই টাইপের প্রশ্নগুলো থাকতে পারে। এখন দেখো সমতা তো আমরা পড়ে যাব, সমতা তো আমাদের পরের হিসাব। আগে তো আমাকে দেখতে হবে কি কি প্রোডাক্ট এখানে ক্রিয়েট হচ্ছে, কি কি প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে, এইটাই যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা সমতা করবো কিভাবে। তাহলে প্রোডাক্ট কিভাবে আমরা বুঝতে পারি সেটার একটু ট্রিক্স আমি বলে দিই, কাজে দিবে। প্রথমেই বলছি যে আমাদের বইতে যে বিক্রিয়াগুলো আছে সবগুলো হচ্ছে অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম মানে হচ্ছে H2SO4 থাকা, মানে সালফিউরিক অ্যাসিড থাকা। তো তোমার এখানে এই সালফিউরিক অ্যাসিড এই যে বক্সটা, এই বক্সটা বাদ দিয়ে বাকি যে এতগুলো আছে, বাকি যতগুলো আছে সবগুলা থেকে তুমি ধাতু আইডেন্টিফাই করবা, ধাতু আইডেন্টিফাই করবা। তাহলে এখানে ধাতু কে কে দেখো, আমার এখানে পটাশিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, তারপর হচ্ছে আয়রন ধাতু, এই তিনটেই তো ধাতু। সবগুলো ধাতু উৎপাদে একটা জিনিস মাথায় রাখবা, সবগুলো ধাতুর প্রবণতা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কে এর সাথে বন্ডিং করা। কি বলছি, যতগুলো ধাতু আছে সবগুলো ধাতুর মানে ইন্টেনশনই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হওয়া। তাহলে পটাশিয়ামকে সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করে দাও, পটাশিয়াম সালফেট, শেষ। তারপর ম্যাঙ্গানিজকে সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করে দাও, ম্যাঙ্গানিজ সালফেট, সুন্দর। এবং আয়রনকে সালফেটের সাথে যুক্ত করে দাও। এখন দেখো এইটা কিভাবে বুঝবো, অলরেডি তো আয়রন সালফেটের সাথে আছে, আছে না, এফি সালফেটের সাথে আছে। তাইলে আমরা কি এখন এফি সালফেটই লিখবো? প্রশ্ন হচ্ছে এইটা যে আমরা কি এফি সালফেটই লিখবো, এটাই তো প্রশ্ন না। যেটা আছে এটা আমরা লিখবো না, আমরা লিখবো কি Fe2SO3, মানে আয়রনের নেক্সট যে রূপটা আছে এই রূপটা। এরপরে ধাতু সালফেটের সাথে দেওয়ার পরে আর যদি কোনো মৌল অবশিষ্ট থাকে ওই মৌল নিয়ে কাজ করা যাইতে পারে। যেহেতু এখানে আর কোনো মৌল অবশিষ্ট নাই, তাহলে একটা প্রোডাক্ট অলওয়েজ এইখানে সত্য হবে, এটা সব এর ক্ষেত্রেই, সেটা হচ্ছে পানি। তাহলে এই যে প্রদত্ত যে আমাকে রিয়াকশনটা দিছে এই রিয়াকশনের উৎপাদ হচ্ছে এইটা। তার মানে আমি বুঝাইতে পারছি যে প্রথমত সবগুলা ধাতুকে আইডেন্টিফাই করবা, সবগুলা ধাতুর সাথে সালফেট দিবা, সালফেট দেওয়ার পর আর যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে তো সেটা দিলা, আদারওয়াইজ সেটা নিয়ে কাজ করলা। আর আদারওয়াইজ পানি তো অলওয়েজ হবে, পানি ধ্রুব সত্য। এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবা তুমি এটার প্রোডাক্ট কি হয় সেটা কিন্তু তুমি সহজেই ধরতে পারবা। দেন এখন প্রোডাক্ট পেয়ে গেছো, এখন যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতি অনুযায়ী সলভ করবা। এখন আর আমি এইখানে আর ডিটেলস আমি বলি না, বললে বড় হয়ে যাবে, আর আমি এখানে বলতে চাই না, ঠিক আছে। তো তোমরা যেভাবে শিখছো এইভাবে, জাস্ট এইটা আমি বলে দিলাম, কারণ অনেকেই প্রোডাক্ট আইডেন্টিফাই করতেই গোলমাল পাকিয়ে দেয়। তবুও তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি তোমাদের কিছু অর্ধ বিক্রিয়া দিয়ে দিব, ওই অর্ধ বিক্রিয়াগুলো মুখস্থ করে যাবা। বিশ্বাস করো এই অর্ধবিক্রিয়ার বাইরে আর একটা কোনো কিছু আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই অর্ধবিক্রিয়ার বাইরে তোমার সিকিউরিটি আর কোনো কিছুই আসবে না। ওই অর্ধবিক্রিয়াগুলো মুখস্থ না পারলে, না জানলে তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তুমি সমীকরণ সমাধান করতে পারবে না। অনেকে বলে না যে যখন এই টপিক্সে মানে তুমি বুঝবা, আমি বলবো যে এইটা বুঝার দরকার নেই, আমি তোমাকে 10টা বা 12টা তোমাকে অর্ধবিক্রিয়া দিব, ওই 12টা মুখস্থ করতে পারলে এনাফ, বুঝার দরকার নাই ভাই, আসবে মুখস্থ করবে শেষ। 2 দিন পরে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা বা বায়োলজি সেক্টরে যাবা বা ভার্সিটিতে উঠবা, ভার্সিটিতে মুখস্থ করার কোনো কথাই নাই। বুঝো আর না বুঝো ডাজন্ট ম্যাটার, স্যারেরা ক্লাস নিবে, লেকচার দিবে, লেকচার শিট মুখস্থ করো, পরীক্ষা আউটপুট দাও, নাইলে শেষ, সিপে দাও। ওকে, সো সব জিনিস বুঝতে হয় না, কিছু কিছু জিনিস মুখস্থ করে দিবে। তো ওই যে 12টা যদি তুমি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া মুখস্থ করতে পারো, ও ফুলে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমীকরণ সমাধান করতে পারবা। আর দ্বিতীয় কেসে যে লিখলাম বিক্রিয়ার সমতা গাণিতিক সমস্যা সমাধান, যদি তুমি মুখস্থ জানো ওইটার সাথে ওইটা রেশিও, তাহলে ডিরেক্ট তুমি মুখস্থ বসাইতে পারবা বিক্রিয়াটা, ডাজন্ট ম্যাটার, কারণ এখানে এমনিতেই প্রসেসটা মানে প্রশ্নটাই বড়, কারণ গাণিতিক সমাধান করবা। আদারওয়াইজ তুমি আগে মানে আয়ন ইলেকট্রন পদ্ধতি মানে এইখানে যেভাবে যে প্রসেসে করবা এই প্রসেসে করে বিক্রিয়াটা সমাধান করতে হবে, দেন তোমার গাণিতিক স্টেপে যাইতে হবে। আশা করি আমি এই দুইটা টপিকস নিয়ে বুঝাইতে পারছি, বা এই দুইটা টপিকস নিয়ে ক্লিয়ার করতে পারছি ধারণাটা। কারণ এই দুইটা টপিক্স থেকে যে কোনো একটা থেকে 100%, মানে দুইটা থেকে আসার পসিবিলিটি আছে, মানে 7 মার্ক এখানে বলেই দিতে পারি যে 7 মার্ক আসার পসিবিলিটিটা 90%, বাট 100% এই দুইটা টপিক্স থেকে 4 মার্কের একটা প্রশ্ন আসবে, 4 মার্কের একটা প্রশ্ন আসবে। ওকে, তো আমাদের গেল এইখানে। তারপরে যে জিনিসটা আছে এখানের মধ্যে আরো যে জিনিসটা আছে সেটাই বলি। তারপরে আমাদের আছে ভাইয়া, তারপরে আছে কি আয়োডুমিতি, আয়োডুমিতি অ্যান্ড আয়োডিমিতি, আয়োডিমিতি, এইটার কিন্তু সমীকরণ কিন্তু দেয়া আছে বইতে। সো এটা দেখে যাইবা আয়োডুমিতি আর আয়োডিমিতি। তারপরে যে জিনিসটা আছে ভাই, তারপরে আছে ফেনফ ওই যে প্রশমন যে বিক্রিয়াটা, মানে তোমার কি বলে ট্রাইটেশন, ট্রাইট্রেশন, ট্রাইটেশন অ্যান্ড সমাপ্তি বিন্দু, সমাপ্তি
বিন্দু, সমাপ্তি বিন্দু। এটা কিন্তু থিওরি। প্রশমনের ক্ষেত্রে টাইটেশন এন্ড সমাপ্তি বিন্দু নিয়ে নয়, এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ থিওরি, যে গ্রাফে খেয়ে দেখাইতে হয় পিএইচ এর যে পরিবর্তনগুলো, বা এই যে প্রশমন বিক্রিয়ায় বা টাইটেশনের ক্ষেত্রে আমাদের উপযুক্ত নির্দেশক মানে নির্বাচন করা জরুরি কি জন্য, এই টাইপের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ভালো করে থিওরিটা শেষ করে যাবা। বা কোন বিক্রিয়ার জন্য মানে মৃদুহার তীব্র অম্ল বা তীব্র অম্ল মৃদুহার এই যে প্রশমন বিক্রিয়া আছে বা টাইটেশন আছে, ওই টাইটেশনের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক নির্বাচন করা অতীব জরুরি কি জন্য, এই রিলেটেড যে কাহিনীগুলো আছে এই কাহিনীগুলো একটু দেখা যাবে। এটা হচ্ছে পরিমাণগত রসায়ন, এটা হচ্ছে আমাদের কি পরিমাণগত রসায়ন। এখন আমাদের আচ্ছা এখন দেখি এই পরিমাণগত রসায়ন থেকে দুইটা সিকিউ আসতে পারে, তাহলে পরিবেশ রসায়ন থেকে একটা, পরিমাণগত রসায়ন থেকে কয়টা বললাম, দুইটা। তাহলে আমাদের কয়টা হয়েছে, তিনটা হয়েছে, এটা মাথায় রাখো। তড়িৎ রসায়ন, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। সব থেকে কেমিস্ট্রির সব থেকে সহজতম অধ্যায় হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এখানে খুব বেশি যে পড়াশোনা এমনটা না, কিন্তু এখানে টপিকসও খুব ছোট এবং এটার মেথও খুব ছোট। ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, সূত্র কি করবো আমরা, ম্যাথ করবো, মানে ডাব্লিউ সমান হচ্ছে জেড/আই/টি। ডাব্লিউ ইজিক্যাল কি ভাইয়া, জেড/আই/টি, বা ডাব্লিউ ইজিক্যাল কি জেড কিউব। এই যে ফ্যারাডে যে সূত্র, এই সূত্র রিলেটেড ম্যাথ। এখানে জেড কি ভাইয়া, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এম বাই হচ্ছে এনএফ, এফ হচ্ছে কি ফ্যারাডে ধ্রুবক, ঠিক আছে, 96,500 কুলম। 1 ফ্যারাডে সমান কত, 96,500 কুলম। ওকে, তাইলে আমরা ফ্যারাডের সূত্রের যে ম্যাথ আছে এই ম্যাথটা দেখে খুবই ইজি ম্যাথ ভাই, এই ম্যাথগুলা খুব বেশি যে কঠিন এমনটা কিন্তু না। ফ্যারাডের সূত্র গেল, তারপরে হচ্ছে প্রমাণ তড়িৎচালক শক্তি, ইনার্শিয়াল, ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন, এইটা। দেন হচ্ছে আমাদের নার্নস্টের সমীকরণ, নার্নস্টের বানান ভুল হইতে পারে, নার্নস্টের সমীকরণ, এটা হচ্ছে নার্নস্টের সমীকরণ। হ্যাঁ, এখন একটা কথা বলি, তোমাদের মধ্যে এখন আইডিয়া মানে কনফিউশন তৈরি হয়ে যায়, কখন আমি নার্নস্টের সমীকরণ ইউজ করবো আর কখন আমি ইনার্শিয়াল ইউজ করবো। ইএমএফ কিন্তু দুইটাই, নার্নস্টের সমীকরণের সাহায্যে আমরা ইএমএফ নির্ণয় করি এবং ইনার্শিয়াল দ্বারাও কিন্তু ইএমএফ নির্ণয় করা বোঝায়। তাহলে কোন সময় আমরা নার্নস্টের সমীকরণ ব্যবহার করবো আর কোন সময় আমরা প্রমাণ ব্যবহার করবো, এটা আমরা কিভাবে বুঝবো? খুব সহজ, যদি ঘনমাত্রার উল্লেখ থাকে, তাহলে নার্নস্টের সমীকরণ হবে। ওকে, প্রশ্নে যদি ঘনমাত্রা রিলেটেড টার্ম থাকে, চোখ বন্ধ করে ভাই নার্নস্টের সমীকরণ হবে। এখন কথা হচ্ছে নার্নস্টের সমীকরণে টেম্পারেচার লাগে। এখন যদি পরীক্ষা টেম্পারেচার দেওয়া না থাকে তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে করবা। পরীক্ষা যদি টেম্পারেচার দেওয়া না থাকে তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে ম্যাথ করবা। বাট ঘনমাত্রা দিলে মাস্ট বি নার্নস্টের সমীকরণ, এটা কিন্তু নোট করে মানে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে যদি টেম্পারেচার না দিলে 25 ডিগ্রি ধরে করবা, আর দিলে তো যত টেম্পারেচার আছে এটা দিয়ে করবা, ফাইন, এটা সুন্দর। বাট নার্নস্টের সমীকরণ টেম্পারেচার দেওয়াটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ঘনমাত্রা আছে কিনা। যদি ঘনমাত্রা থাকে নার্নস্টের সমীকরণ, কোনো কথা নাই। ওকে, তারপরে আসি আমাদের নার্নস্টের সমীকরণ গেল, আর কি আছে, আর এই অধ্যায়ের ম্যাথ কি আছে, আরেকটা ম্যাথ আছে, হ্যাঁ, পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে রাখা যাবে কি না, এই ম্যাথ না, পাত্রে রাখা যাবে কিনা। এই যে পাত্রে রাখা যাবে কিনা, এইটার ক্ষেত্রে অলওয়েজ পাত্রটাকে এনড ধরবো, অর্থাৎ পাত্রে জারণ বিভব করছে এবং তোমার অন্যটা যে ধাতুকে রাখবো ওই ধাতুকে ক্যাথোড হিসেবে কাজ করবা। ওকে, এখানে কিন্তু জার্মান দিয়ে এনড বা বিজন্মান দিয়ে এনড ক্যাথোড আইডেন্টিফাই করার দরকার নেই, পাত্র অলওয়েজ এনড এবং যে পদার্থটাকে রাখবো ওই পদার্থ ধাতুটাকে ক্যাথোড হিসেবে বিবেচনা নিয়ে ম্যাথ করবা। যদি ইনার্শিয়ালের মান পজিটিভ আসে, মানে ইএমএফ পজিটিভ আসলে, ইএমএফ পজিটিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত, তার মানে কি পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। আদারওয়াইজ পাত্রে রাখা যাবে। স্বতঃস্ফূর্ত মানে কি সে নিজে নিজে বিক্রিয়া করতে পারে। আর কোনো একটা বিক্রিয়া যদি পাত্রের সাথে যদি কোনো ধাতুর বিক্রিয়া ঘটে তাহলে ওইখানে কি হবে, পাত্রটার ক্ষয় হবে, মানে নিউ পদার্থ ক্রিয়েট হবে, দ্যাটস মিন পাত্রটা ক্ষয় হবে, এর জন্য পাত্র তুমি রাখতে পারবা না, জন্য বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না হওয়াটাই উত্তম পাত্র রাখার ক্ষেত্রে। ওকে, তাইলে এই যে চারটা টপিক বললাম, এই চারটা টপিক হচ্ছে চতুর্থ অধ্যায় কি আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট। এখন আসলে চতুর্থ অধ্যায়ের থিওরি পার্ট কি, হাইড্রোজেন ফুয়েল সেল, ওকে, লেড আয়ন আর লিথিয়াম আয়ন। এই যে লেড আয়ন লিথিয়াম আয়ন এগুলোর মধ্যে কি শিখবো, চার্জিং আর ডিসচার্জিং, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং শেষ। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেল শিখবো, লেড আয়ন এবং লিথিয়াম আয়নের চার্জিং এবং ডিসচার্জিং বিক্রিয়া, এটা কিন্তু মাথায় রাখবা, বিক্রিয়া কিন্তু। ওকে, বিক্রিয়া। এই যে 5টা টপিক দিলাম না, এই 5টা টপিক যদি তুমি পড়ো তাহলে তড়িৎ রসায়ন তোমার শেষ, তড়িৎ রসায়নের সিকিউ শেষ। তড়িৎ রসায়ন থেকে আর কোনো কিছু দেওয়ার মতো নাই ভাই, বুঝতে পারছি, তড়িৎ রসায়ন থেকে আর কোনো কিছু দেওয়ার মতো নাই। তাহলে এইখান থেকেও আমি ধরলাম দুইটা আসলো, তাহলে এই যে আমি যে ধরলাম প্রথম অধ্যায় থেকে একটা বা দুইটা, প্রথম অধ্যায় থেকে যদি দুইটা আসে তাহলে এই অধ্যায় বা তৃতীয় অধ্যায় থেকে একটা আসবে, বা প্রথম অধ্যায় থেকে যদি একটা আসে, মানে মোট কথা 1 3 4 এই 3টা অধ্যায় মিলে 5টা সিকিউ পাওয়ার মানে পসিবিলিটি
খুব বেশি, 5টা সিকিউ পাওয়ার পসিবিলিটি খুব বেশি। বুঝাইতে পারলাম? তাহলে এই যদি 5টা সিকিউ তুমি পেয়ে যাও প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে, তাহলে কি তোমার অর্গানিক কেমিস্ট্রি মানে পড়া উচিত? অর্গানিক কেমিস্ট্রি না পড়লে হয় না? হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি না পড়লে হয়। এই যে ভাইয়ারা তোমাদের হাইপ তুলে, কি জন্য হাইপ তুলে জানো? কি জন্য হাইপ তুলে? এই যে এখন অনলাইন, এই যে অনলাইন প্ল্যাটফর্ম গুলা অ্যাকচুয়ালি পিওর বিজনেস মাইন্ড হয়েছে। বিজনেস মাইন্ড ঠিক আছে, এই যে অফলাইনেও যখন আগেও আমরা স্যারদের কাছে পড়তাম, স্যাররা কি জন্য পড়াইতো? স্যারদের টাকার পয়সার দরকারের জন্য তো স্যাররা পড়াইতো। এই যেমন ধরো তুমিও যখন একটা রোজগারে যাবা, তুমিও টিউশন করবে। টিউশন কি জন্য করে? আমার টাকার দরকার আছে বিধায় তো আমি টিউশন করি। হ্যাঁ, দুই একজন হয়তো বা পেছন থেকে থাকতে পারে টিউশন, মানে আমি যদি বলি এই যে আমি তোমাদের এখানে দিচ্ছি কারণ আমার টাকার দরকার যেরকম, এইটা একটা সত্য কথা। আর দ্বিতীয় সত্য কথা হচ্ছে আমার পড়াইতে ভালো লাগে, আমার পড়াইতে ভালো লাগে। একটা ছোট্ট করে একটা জিনিস বলে ফেলি, পড়াইতে ভালো লাগে যে এই যে ক্রেজি যে মুভমেন্ট গুলা, এগুলো একটা শেয়ার করি যেহেতু বলার সুযোগ পাইছি। আমি অটো ফার্স্ট পেয়েছি, ঠিক আছে, এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে আমি এইচএসসি মানে ইন্টার অটো ফার্স্ট করছি। তো মৌলভীবাজার আমাদের সময় কিন্তু বুয়েট পিলি ফার্স্ট শুরু করছে। আমাদের সময় বুয়েট পিলি ফার্স্ট অফ অল বাছাই, বুয়েটে বাছাই এমনিতেও হতো, বাছাই করছে, দেন পিলি করছে, দেন রিটেন নিছে। এই স্টেপগুলো বুয়েটে আমাদের সময় অ্যাপ্লাই করছে। 19-এর ক্ষেত্রে যে জিনিসটা করছে পিলি রিটেন একসাথে নিয়েছে, এখনো মেবি আবার পিলি রিটেন একসাথে নিয়ে নেয়, একটা পরীক্ষা নিয়ে নেয়। বাট আমাদের সময় করোনার তো আছে, তো প্রথমে বলছে পিলি নিবে, তারপর রিটেন নিবে, তারপর ভাইবা টিবা, এইগুলা এনাদার ফর্মালিটিস। তো আমি পিলি পরীক্ষা দিছি। হ্যাঁ, আমি তো বললাম 20 ব্যাচের, আমি পড়াচ্ছি কিন্তু এইচএসসি 21-কে দিই। এইচএসসি 21-এর যে বিষয়টা, সো এইচএসসি 21-কে দিয়ে আমি তেমন প্রপারলি নাও পড়াইলেও কিন্তু এইচএসসি 22-কে দিয়ে আমি মৌলভীবাজার ঠিকই পড়ানো শুরু করেছি। এই যে আমার এডমিশন জার্নি আমি ফুল অফ টিউশন করাইছি। আমি নিজে কিন্তু কোনো কিছু পড়ি নাই, কোনো কিছু শিখি নাই, এবং আমি তো কোনো প্ল্যাটফর্ম কোনো কিছুতে পড়ি নাই ভাই। একমাত্র হ্যাঁ, শুভ ভাই কিছু ফ্রি এইভাবে বলতা যে জুম ক্লাস করো, তো ফিজিক্স ক্লাসটা দেখতাম, আর কোনো কিছু কেমিস্ট্রি বলো ম্যাথ বলো কোনো কিছু কারো কাছে পড়ি নাই। ওকে, অনলাইনে মাঝে মধ্যে কাটাকাটি করতাম, যে টপিক্সটা বুঝতাম না আমি বই কিনছিলাম, উদ্ভাসের বিভিন্ন বই আছে, বইগুলো কিনে আমি বইগুলো নিজে নিজে পড়তাম। আর যাই না আনফরচুনেটলি আমি এগুলো বুঝতাম, সলভ টলভ দেখলে এগুলো বুঝতাম, যেগুলো বুঝতাম না ইউটিউবে সার্চ দিতাম, মোটামুটি আসতো, ডাউট ক্লিয়ার হয়ে যেত। তারপর আমার ফ্রেন্ডসরা অনেকেই ধরো উদ্ভাসে পড়তো, তারা বিভিন্ন টপিক্স জানতে চাই, তো আমাকে বলতো, আমি সুন্দর করে বুঝিয়ে দিতাম, বা তাদের ওই জিনিসটা যদি আমি না বুঝতাম তখন আমি কাটাকাটি করতাম, আনসার বের করতাম, দেন আমি তাদেরকে বুঝাইতাম। এইভাবে আমি আমার গোটা করছি আমার এডমিশন জার্নিতে। তো এই যে আমি মানে এডমিশন জার্নিতে অনেকেই আছে পড়াশোনা করে মানে ফুললি পড়াকোর, আমি তখন থেকে টিউশন করাতাম। হ্যাঁ, তখন আমার ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, এই জন্য হয়তো আমি টিউশন করেছি, বাট নিজের এডমিশনের এত বেশি ফোকাস দিইনি। এখন মজার যে বিষয়টা হচ্ছে, বুয়েট আমাদের সময় কি করছিল, আমাদের সময় ফার্স্ট অফ অল পিলি করছিল, দেন রিটার্ন করছিল। তো পিলি আমি পরীক্ষা দিয়েছিলাম এইভাবেই, বুয়েট পিলিতে আমি মানে পরীক্ষা দিয়েছিলাম জাস্ট, বইটা আমার একটা ড্রিম প্রজেক্ট আছে, মানে ড্রিম আছে যে বইটা পড়বো বা ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে। দিছিলাম পরীক্ষা, পরীক্ষা দেওয়ার পরে আমাদের মৌলভীবাজার সরকারি কলেজ থেকে 4 জন মাত্র পিলিতে সিলেক্ট হয়েছে, এর মধ্যে আমি একজন, এর মধ্যে আমি বান্দা একজন, আরেকটা হচ্ছে গিয়ে অহনা, দেন হচ্ছে ইমরান, আর 4 নম্বর কি আমি ভুলে গেছি। ওকে, ইমরান আছে সাস্টে, অহনা চুয়েটে, চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, আর আমি আছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সেকেন্ড। আচ্ছা, তো গেল এইটা। এখন রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা সময় পাইছিলাম মেবি 15 দিনের মতো, মেবি 15 দিন, হোয়াট এভার, ভুলে গেছি, সেই কাহিনীটা ভুলে গেছি। তো এখানে যে ক্রেজি কাহিনীটা হয়েছে, আমার ধরো কালকে রিটেন পরীক্ষা, তো নর্মালি মৌলভীবাজার থেকে রাত 12টা বা 1টার বাসে উঠে আমি ভুয়ে গিয়ে ঢাকায় পৌঁছাইবো, এইরকমই তো আমরা যারা দূর দূরান্ত থেকে ঢাকা যাই আর কি। তো আমি কি করছি, আমার বাস আছে মেবি রাত 9টার বাস। তো এইচএসসি 22-এর জেরিন নামে আমার একটা স্টুডেন্ট ছিল, এটা বলতে যে আমার ফার্স্ট অফ অল পড়ানো, যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা দূর করানো পড়ানো শুরু করা জেরিনকে দিই। তো জেরিনকে আমি কি করছি, জেরিনকে আমি ফার্স্ট অফ অল ওর বাসায় আমি সন্ধ্যার দিকে গেছি, ওই 6টার দিকে বা 7টার দিকে এই টাইমে গেছি, গিয়ে ওরে আমি পড়াইছি 1.5 ঘন্টার মতো। ওরে আমি পড়ে, ওর বাসা ছিল বাস স্ট্যান্ড, ওরে আমি মানে সদর হাসপাতালের পিছনে আর কি, ওরে আমি পড়াইছি, পড়ে দেন আমি বাসে উঠে আমি বুয়েট রিটেন পরীক্ষা দিতে গেছি। এই হচ্ছে আমার মানে এডমিশন জার্নি আর কি। তো এই জিনিসটা তো আনফরচুনেটলি আর বুয়েটে রিটেনে হয় নাই বলতে হাস্যকর বিষয়, হয় নাই বলতে ওই যে লাক ফেভার করে নাই। যেমন ধরো আমি লেন্থানেটে ইলেকট্রোমিনাস পারি নাই রিটেনের মধ্যে, এইটা আমি জানি না কি জন্য পাই না, বাট বের হওয়ার পরে আমি মনে পড়ছে। আছে না কিছু কিছু জিনিস, যে পরীক্ষার প্রেশারে বা হোয়াট এভার কোনো কারণে, যে আমি অলওয়েজ চিন্তা থাকতাম, আমার তো প্রেশার টেশার ফিল করি, এখন আমার একাডেমিক এই লাইফ টাইপ নিয়ে এইগুলা নিয়ে তো পেইন্টিং নেই, ঠিক আছে। তো ওই জিনিসটা দেখে আমি আর কি আমার লেন্থাইটে ইলেকট্রনিক্স পাই নাই। তারপরে আরেকটা ছিল তোমার সক্রিয় শক্তি, যে বলছিলাম এর বের করার তাপমাত্রার সাথে যে রিলেশনশিপ, ওটা জাস্ট ফর্মুলা বসাইলে কিন্তু আনসারটা হয়ে যেত, ওই ফর্মুলাটা আমি ভুলে গেছি। হাস্যকর বিষয়, দুইটা গেল। আরেকটা কি ছিল, ফিজিক্সের একটা এরকম ছিল মেবি একটা জাস্ট, হ্যাঁ, ওই কৃতকাজের একটা ম্যাথ ছিল তোমাদের মেবি বছর ইয়েতে আসছে, অসীম দত্তনীতে কৃতকাজ তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার আসছে, ডাব্লিউ ডাব্লিউ ফর্মুলা বসাইলে কিন্তু তোমার হয়ে যেত, ওই ফর্মুলাটা আমি ভুলে গেছি। তাহলে এই যে 3টা জিনিস আমি ভুলে গেছি, ওই 3টা জিনিসের জন্য আমার 30 মার্ক আমি পারি নাই আর কি। তো আমি মনে করি যে ওই 30-এর জন্যই আমার বইটা হয়তো চান্স পাইনি, বাট বাদ বাকি যে প্রশ্নগুলো দিছি, আনসারগুলো দিছি, মোটামুটি আমার কাছে মনে হয় যে কনফিডেন্সের সহিত ভালো হয়েছে আর কি। তো যাই হোক, এইগুলা হচ্ছে অতীত কাহিনী, বা আমি আমার এডমিশন জার্নি কখনোই শেয়ার করতে চাই না, যে আমার শুধু সেকে হয়েছে এমনটা কিন্তু না, আরো 2-একটা জায়গায় হয়েছে, বাট প্ল্যাটফর্ম গুলোর নাম বলবো না, কারণ আমি ওইগুলো লেম এক্সকিউজ করতে চাই না। আমি মনে করি আমার সেট নিয়েই আমি সন্তুষ্ট। এই যে তোমাদের যে এখন যে গাইড করতেছি,
তোমরা হয়তো বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছো, তো বা পড়াশোনা তো করছো। আমার কাছে মনে হয় না যে আহামরি তারা বেস্ট সার্ভিস, মানে ডিফারেন্স আমি মনে করি না আর কি, মনে করি না আমি ডিফারেন্স আছে। হয়তো বা আমার স্মার্ট বোর্ড নাই, হয়তো বা আমার তাদের মতো এত জাঁকজমক না, বাট বোঝানোর দিক দিয়ে আমি আমার সর্বোচ্চটুকু ইফোর্ট দেওয়ার ট্রাই করি। যদি তোমরা আমাকে প্রশ্নমুখী করতা তাহলে হয়তো বা তোমরা আরো বেশি আউটপুট পাইতা। তোমরা কেউ কিন্তু প্রশ্নমুখী করো না, এইটা হচ্ছে সমস্যা। প্রশ্নমুখী করলে কিন্তু আমি তোমাকে আউটপুট দিতে পারতো। আর আমি লেম পাবলিসিটি করার মানুষ না, বা লেম পাবলিসিটি করে আমি কোনো কিছু করতে চাই না অ্যাকচুয়ালি। এই যেমন আমি চাইলেই তোমাকে এখন সুন্দর 10টা 15টা প্রশ্ন রেডি করে তোমাকে আমি এখানে ক্লাস লেকচার নিতে পারতাম। এই জিনিসগুলো আমার কাছে লেম মানে পাবলিসিটি মনে হয়। এই যে এখানে যে টপিকস গুলো দিছিলাম না, ওই টপিকস গুলো তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো না, ওই টপিক্সে যেভাবেই প্রশ্ন দিক তুমি আনসার করতে পারবা। বাট ওই যে আমি তোমাকে 10টা প্রশ্ন দিলাম, এই 10টা থেকে যদি না আসে, তোমাকে 10টা প্রশ্ন শো করা মানে কি বুঝো ভাই? শো করা মানে আমার যেটা মেন্টালিটি, তুমি ওই 10টার মধ্যে সীমাবদ্ধ আসো। এখন বাই এনি চান্স এটা থেকে যদি একটু ঘুরিয়ে দেয়, তখন অনেকেই এটা ধরতে পারবে না, যেটা তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে হয়েছে। এটা তোমরা স্বীকার করো আর না করো, আমি তো 4 বছর বা 5 বছর ধরে এই টিচিং প্রফেশন আছি, বা আমি নিজেও তো স্টুডেন্ট আসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ আসলাম একবার মফস্বলে। যারা মৌলভীবাজার আসো একমাত্র তারাই জানো। তো ওই টাইমেও আমি কিন্তু ওইগুলা পারার ক্যাপাসিটি রাখতাম। ওকে, তো যাই হোক, ফিজিক্স নিয়ে কথা বলতে চাই না। এখন চলো, তোমাদের ভয় ভীতির কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে সিকিউর জন্য কি কি পড়বা? এখানে জাস্ট আমি জৈব রসায়ন থেকে সিকিউ এমন ভাবে দিব যাতে তুমি একটা সিকিউ পারো। আমি ধরে নিচ্ছি তোমার যে বাকি যে 3টে অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে তুমি 4টা সিকিউ দিবা, এবং জৈব রসায়ন থেকে তুমি একটা সিকিউ দিবা। জৈব রসায়ন থেকে কি দিবা? হ্যাঁ, একটা সিকিউ দিবা। আর যদি ওইখান থেকে তোমার চান্স থাকে তাহলে আমি বলবো যে ওই অধ্যায়গুলো থেকে তুমি 5টা সিকিউ দিয়ে নাও, জৈব রসায়ন নিয়ে তোমার প্যারা নিতে হবে না। যদি এই ধরনের অপরচুনিটি দেয়, ধরে নাও জৈব রসায়ন থেকে 3টা সিকিউ দিল, তার মানে তোমাকে জৈব রসায়ন তো একটা টাচ করতে হবে। বা ধরো তুমি ওই 3টে অধ্যায় থেকে তুমি 4টা সিকিউ পারো, একটা দিয়ে দিল পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় তো আমি সাজেশন আনি নাই, সিকিউ সাজেশন আনছি আনি নাই। এখানে আরো কি কাগজ প্রস্তুতি, হেন প্রস্তুতি, তেন প্রস্তুতি, এগুলো আরো ভেজাল। থিওরি জিনিসটাই আমার ভেজাল লাগে। ওকে, তাহলে জৈব রসায়ন থেকে আমি কি একটা সিকিউ দিব, আমি ধরে নিচ্ছি একটা সিকিউ দিব। তাহলে কি কি জিনিস পড়বো? সমানতা, সমানতা, জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা। প্রথম কথা হচ্ছে আলোক সমানতা বা জ্যামিতিক সমানতা। এটা বাই জৈব রসায়ন যারা পড়ছো তারা কিন্তু এটা পারার কথা, এটা জৈব রসায়নের জন্য ফরজ একটা কাজ। তারপর হচ্ছে টোটোমারিজম মেটামারিজম, এটাও সমানতা। টোটোমারিজম মেটামারিজম, টোটোমারিজম মেটামারিজম আর অবস্থান সমানতা, মারিজম, অবস্থান সমানতা, অবস্থান সমানতা। এই তো আলোক সমানতা, জ্যামিতিক সমানতা, টোটোমারিজম, মেটামারিজম, অবস্থান সমানতা। তারপরে কি পড়বো ভাইয়া? তারপরে খুব সুন্দর করে আমরা পড়বো বেঞ্জিন। বেঞ্জিন, বেঞ্জিনের কি? নাইট্রেশন, নাইট্রেশন। দেন হচ্ছে সালফুনেশন, সালফুনেশন, নাইট্রেশন, সালফুনেশন। তারপরে আসছে কি যে অ্যালকাইনেশন, 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 কাইনেশন। তারপরে মেটা নির্দেশক, তারপরে অর্থ প্যারা মেটা নির্দেশক, অর্থ প্যারা মেটা, অর্থ প্যারা মেটা। ওকে, তারপরে আলোক সমানতা, জ্যামিতিক সমানতা, টোটোমারিজম, মেটামারিজম, অবস্থান সমানতা, বেঞ্জিনের নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইনেশন। দেন হচ্ছে অর্থ প্যারা এবং মেটা নির্দেশক গ্রুপ। এই যে 4টা টপিক্স, এই 4টা টপিক্স পড়লে মোটামুটি একটা সিকিউ পাইবা। তারপরে সেফ জোনে থাকার জন্য তুমি যে চেষ্টা করতে পারো, মার্কনিকভ পড়তে পারো। মার্কনিকভ, 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 মার্কনিকভ নীতি। শেষ। তাহলে এই 5টা টপিক যদি পড়ো, এই 5টা টপিক যদি পড়ো, তাহলে তুমি একটা সিকিউ ইজিলি দিতে পারবে, একটা সিকিউ ইজিলি দিতে পারবা। এখন দেখো, তোমাকে তোমার যে মেন্টরশিপ দাও, যে মেন্টরশিপ দাও, উনি কেমিস্ট্রির বসও দাও, বস অফ দা বস দাও, আমি ক্ষুদ্র একটা কিট মনে করি কেমিস্ট্রি। তো এই কিট হিসেবেই আমি সাজেশন দিচ্ছি যে এই 5টা টপিক যদি তুমি মোটামুটি ক্লিয়ার করে নাও, এবং এই 5টা টপিক তোমার বুঝতে খুব বেশি যে পেন খাইতে হইবে এমন কিন্তু না, খুব বেশি যে পেন খাইতে হইবে এমন কিন্তু না। এই 5টা টপিক যদি তুমি বুঝে বুঝে ক্লিয়ার করে ফেলতে পারো, তুমি একটা সিকিউ স্মুথলি দিতে পারবা। আর লাক ফেভার করলে ভাই তুমি এখান থেকে 2টা সিকিউ পাইবা। কোন কোন 2টা সিকিউ আমি একটু বলে দিই। আলোক সমানতা, জ্যামিতিক সমানতা এবং মার্কনিকভ, এই যে 2টা টপিক আছে, এই যে এখানে গেল হই, এই এইটা দেখো, আমি এখানে কালার চেঞ্জ করি। হ্যাঁ, দেখো, এক এক এক, এই যে তিনটা, এই 3টা দিয়ে এক সেট প্রশ্ন হইতে পারে। আর এই যে বেঞ্জিনের এই 2টা দিয়ে তোমার কি হইতে পারে? আরো এক সেট প্রশ্ন হইতে পারে। আর ওই SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, এগুলো আমি বাজি দিলাম। তাহলে এই 5টা টপিক যদি পড়ো, তাহলে এই 5টা টপিক থেকে তুমি মিনিমাম একটা সিকিউ করতে পারবা। ওকে, কারণ জৈব রসায়ন কঠিন কি জন্য বলি? জৈব রসায়ন উদ্দীপক ধরাটা কঠিন। জৈব রসায়ন এই টপিক্স গুলো, এগুলো কিন্তু কঠিন না। তোমাকে দিয়ে দিবে, দেবে উদ্দীপকের মধ্যে A দিয়ে দিবে, B দিয়ে দিবে, C দিয়ে দিবে, এগুলো দিয়ে দিবে। সো এগুলো বুঝতে তো কঠিন, যে A কি, B কি, C কি, এই জিনিসটা ধরতে পারলে তুমি কিন্তু এই যে থিওরি যেগুলো আছে গগো, এগুলো তুমি স্মুথলি করতে পারবা, এগুলোর উত্তর তুমি জানো, বাট উদ্দীপকে কি আছে এটা তুমি জানো না। সমস্যাটা এখানে, জৈব রসায়নের সমস্যাটা এখানে। উদ্দীপক যদি ক্লিয়ারলি দিয়ে দেয় না, তুমি, তোমাকে যদি বলে যে বেঞ্জিনের নাইট্রেশন,
তুমি ব্যাখ্যা করো, তুমি তো ইজিলি ব্যাখ্যা করতে পারবে। টোটোমারিজম ব্যাখ্যা করো, তুমি কিন্তু ব্যাখ্যা করতে পারো, বাট তোমাকে বলে দেবে উদ্দীপকে এই যুগে অমুকের সাথে অমুক করছে, ওই জিনিসটা ব্যাখ্যা করো, বুঝছো? তখনই রেভলিউশনটা পেন লাগবে। তুমি কিন্তু এই যে টপিক, এই 5টা টপিক আমার কাছে মনে হয় তোমরা যে বান্দায় এই ভিডিওটা এখনো অব্দি দেখছো, এই বান্দায় এই 5টা টপিক পারো, এই বান্দায় এই 5টা টপিক কি পারো। সো এত পেন নিতে হবে না। ওকে, তো এই ছিল আর কি ব্যাপার সেবার। ঠিক আছে, এই ছিল ব্যাপার সেবার। এ যাবৎকাল তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো, এতটুকু পর্যন্ত ভিডিও যদি আসো, তাহলে তোমাদের জন্য থ্যাংক ইউ, যে অ্যাটলিস্ট আমার এত সময়ের ভিডিও করাটা সার্থক হয়েছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আর তোমাদের গ্রুপে একটা আমি গুগল ফর্ম দিছিলাম, চাইলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। কারণ আমি চাচ্ছি যে তোমাদেরকে নিয়ে একটা অ্যাডমিশন ব্যাচ লঞ্চ করবো। এটা অনলাইন অফলাইন দুইভাবেই হইতে পারে। যেমন অফলাইনে থিঙ্কিং আছে আমি যে শিপগঞ্জ করতে পারি, এবং অনলাইনেও আমি দিতে পারি, এই যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়াইবো। আমার অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে একটু বলে ফেলি, অ্যাডমিশন ব্যাচ কি জন্য ইউনিক হবে। দেখো, তুমি পড়তে পারো উদ্ভাসে, তুমি কোচিং পড়তে পারো, এসএসএ পড়তে পারো, তারা বস লেভেলে পড়ায়, কোনো সন্দেহ নাই তাদের ইয়ে করতে পারো। তবুও দেবা, তুমি ভর্তি হও ইয়ে হও, তখন তুমি দেবা। দু একটাতে যখন তোমার চান্স হইব না, তখন তুমি খুব বেশি নার্ভাস ফিল করবা, তখন দেখবা তাদের কাছে তুমি তেমন খুব বেশি একটা পাত্তা পাচ্ছ না। যাদের একটু দুর্বল প্রকৃতি আছে, খুব বেশি পাত্তা পাচ্ছ না। সো আমার কাজ ভাই, আমার কাজ হচ্ছে আমি দুর্বলকে নিয়ে কাজ করবো, দুর্বলকে নিয়ে কাজ করবো, যারা একটু পন্ডিত টাইপ, যারা আমাকে প্রশ্ন করবে, আমি চাই আমার স্টুডেন্ট আমাকে প্রশ্ন করবে। ওকে, তো এখানে তোমাদের যে জিনিসটা করতে হবে, যদি কোর্সে এনরোল করো, যে জিনিসটা আমি কিছু কিছু লেকচার শিট ট্রাই করবো, আমি চেষ্টা করতেছি যে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা ম্যাথে যত তাড়াতাড়ি সম্ভব আমি টাইপিং নিজের লেকচার বইগুলো তৈরি করার, এগুলো দেওয়ার চেষ্টা করবো। বা তাদের যে এই যে তোমাদের গ্রুপে বিভিন্ন সাজেশন টাজেশন দিই, এইভাবে দেওয়ার চেষ্টা করবো। প্লাস এই যে তোমার উদ্ভাসের বই বলো বা এসএসসি বইগুলো, এগুলোর পিডিএফ তো দিতে পারবো, সমস্যা নাই। তবে আমি বলবো যে তুমি উদ্ভাসের যে ভার্সিটি কর্পোরেশন ব্যাংক আছে, তুমি যে সেক্টরে যাও, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাও, মেডিকেল সেক্টরে যাও, তুমি ভার্সিটি কো সেক্টরে যাও, ডাজন্ট ম্যাটার, এগুলো কিন্তু আলাদা করছে ওই কোচিং এর বাইরা। এগুলো আলাদা না করলে পড়াশোনা কিন্তু সেমই, পড়াশোনা সেমই। তুমি এখন হয়তো বা আমার কথা তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে, দুই একজন দেবাদান দুই একটা ভার্সিটি না হোক, ওই তুমি দুই একজনেই তুমি বলবা যে ভাই আপনি যে কথাটা বলছিলেন ওই মোমেন্টসে, ওই কথাটা কিন্তু সত্য, সত্য। ওকে, তো আমি চাচ্ছি যে এইভাবে যারা প্রশ্ন করবে আমাকে, যারা জানতে চাইবে, যাদের চান্স পাওয়ার পসিবিলিটি আছে বা পাইতে চাও, একটু গাইড যদি করি, তোমরা চান্স পাওয়ার এবিলিটি রাখো, এই ধরনের টাইপের যারা আসো, চাইলে তোমরা কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করতে পারো। যারা ফর্ম খুঁজে পাইবা না, আর এই যাবৎ খাল যদি ভিডিওটা দেখে থাকো, কথাগুলো শুনে থাকো, তাহলে আমাকে পার্সোনালি মেসেজ দিও, আমি তোমাকে ফর্ম লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ফিল আপ করে নিতে পারো। আমি চেষ্টা করবো ফি গুলা এই 12,000 15,000 মানে 15-20 হাজার টাকা না রেখে তোমাদের মধ্যেই রাখবো, যাতে আমারও কিছু প্রফিট হয় এবং তোমরাও উপকৃত হও। এই ছিল আর কি ব্যাপার স্যাপার। তো ভালো করে এই সাজেশনটা ফলো করতে পারো সিকিউর জন্য। এমসিকিউর জন্য লাগলেও বলছিলাম রিক দিয়ে পিডিএফটা চাইবা, পিডিএফ দিয়ে দিব। সো আর কি বলবো, ভালো করে রসায়ন দ্বিতীয় বছর পরীক্ষা দাও, আর পরে জানাইও পরীক্ষাটা কিরকম হয়েছে। বেস্ট অফ লাক।